ছাত্রছাত্রীরা তোমরা লকডাউনে স্কুলে যেতে পারছো না, পড়াশোনা বন্ধ, সেই কারণে অনেক সংস্থার পক্ষ থেকে তোমাদের পঠন পাঠনের জন্য যে আয়োজন করা হয়েছে আমরা অনেককে ধন্যবাদ জানাই। এটা বিশাল এফোর্ট তোমাদের জন্য। তো স্বাভাবিকভাবে আমরা এখানে লাগাতারভাবে তোমাদের পঠন পাঠনের ব্যবস্থা করছি। লাস্ট ডেতে আমরা পলিটিক্যাল সায়েন্স ক্লাস 10-এর পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড চ্যাপ্টার ফেডারালিজম নিয়ে আমরা ডিসকাস করেছি। ফেডারালিজম চ্যাপ্টারটা বড় রয়েছে, সেই কারণে এটাকে দুটো পার্ট করেছি। ফার্স্ট পার্ট আমরা এর আগে ডিসকাস করেছি। আজকে আমরা সেকেন্ড পার্ট, যেটা ডিসেন্ট্রালাইজেশন, ফেডারালিজম চ্যাপ্টারে যেটা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ইন ইন্ডিয়া, এই পার্টটা আমরা ডিসকাস করব। তো ডিসেন্ট্রালাইজেশনটা কি? হোয়াট ইজ ডিসেন্ট্রালাইজেশন? বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণটা কি? When power is taken away from central and state government and given to local government is called decentralization. কেন্দ্রীয় এবং রাজ্য সরকার থেকে ক্ষমতা যখন স্থানীয় সরকারে স্থানান্তরিত করা হয়, সেটাই হচ্ছে বিকেন্দ্রীকরণ ক্ষমতার। এখন প্রশ্ন হচ্ছে, কেন ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রয়োজন? ক্ষমতা সেন্ট্রালাইজ থাকলে বা কি হয়? অ্যাকচুয়ালি টু প্রটেক্ট দ্য অটোক্রেসি অব দ্য গভর্নমেন্ট, সরকারের স্বৈরতন্ত্রটাকে প্রতিহত করার জন্য ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। তো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অব দ্য ডিসেন্ট্রালাইজেশন বা হোয়াট ইজ দ্য নিডস ফর দ্য ডিসেন্ট্রালাইজেশন, এই সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। তো ক্ষমতা বিকেন্দ্রীকরণ করার জন্য যেটা করা হয়েছে, যে there are large number of problems and issues that are best settled in the local leadership, by local leadership. যেখানে স্থানীয় সমস্যাগুলি রয়েছে, ইস্যুগুলি রয়েছে, সেটা স্থানীয় স্তরে সমাধান করা অনেকটা সহজ এবং সেটা ভালো। কারণ কি, সেকেন্ড পয়েন্টটা আমরা বলতে পারি, people have better knowledge about issues and problems of that areas. জনগণের সরাসরি অভিজ্ঞতা থাকে তাদের স্থানীয় সমস্যাগুলি সম্পর্কে, যেটা উপরের স্তরে বা রাজ্য স্তরে বা কেন্দ্রীয় স্তরে দিল্লি থেকে বসে আমার উদয়পুরের কি সমস্যা রয়েছে সেটা বোঝা যতটা কঠিন, সেটা উদয়পুরের লোকের পক্ষে সমস্যাটা বোঝা অনেকটা সহজ বা সমাধান করাও সহজ। এছাড়া লোকাল পিপল হ্যাভ দ্য বেটার আইডিয়া অন হুইচ দ্য মানি শুড বি স্পেন্ড, বা কোন বিষয়ের উপর বাজেট প্রস্তুতি করলে বা অর্থ বরাদ্দ করলে সেটাকে ভালো হবে, উন্নয়ন ত্বরান্বিত হবে, বেটার হবে, সেটা লোকাল পিপলের ডিসিশনটা বেস্ট হবে বা বেটার হবে। এছাড়া টু ইনভলভ দ্য পিপল ইন পলিটিক্স অর পাওয়ার শেয়ারিং, স্পেশালি SC, ST অ্যান্ড ওমেন। তো পিছিয়ে পড়া বিভিন্ন সমাজের জাতিবর্গ এবং নারীরা, যারা আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের অ্যাবাউট 50% অফ ওমেন ইন আওয়ার টোটাল পপুলেশন, তাদেরকে যদি আমাদের রাষ্ট্রের কাজে ইনভলভ করা যায়, তাহলে সেটা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। সেই কারণে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন, একদম নিম্ন স্তরে পর্যন্ত নিয়ে যাওয়া। এছাড়া টু মেনটেন দ্য স্পিরিট অফ দ্য ডেমোক্রেসি, গণতন্ত্রের উৎকর্ষ বৃদ্ধির জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। প্রত্যেকটা মানুষের মধ্যে যাতে এই অনুভূতি জাগ্রত হয় যে দেশ পরিচালনায় আমাদেরও অংশীদারিত্ব রয়েছে, আমাদেরও অংশগ্রহণ রয়েছে। রাষ্ট্রকে ক্ষমতায়ন করার জন্য, রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য প্রত্যেকটা মানুষের যে এফোর্ট, সেটাকে সুনিশ্চিত করার জন্য টু এনশিওর দ্য পলিটিক্যাল পার্টিসিপেশন অফ ইচ পিপল, ডিসেন্ট্রালাইজেশন ইজ নেসেসারি। এছাড়া টু এনশিওর দ্য সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও ক্ষমতার বিকেন্দ্রীকরণ খুবই কার্যকরী হবে। কারণ কি, প্রত্যেকটা অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন সেই অঞ্চলের জনগণের মাধ্যমে সবচেয়ে বেস্ট সার্ভ হয়। সেই ভাবনা এবং চিন্তা থেকে ক্ষমতার বিকেন্দ্রীকরণের সারা পৃথিবীতে গণতন্ত্রে সেটা হচ্ছে। তো আমাদের ভারতবর্ষে পাওয়ার ডিসেন্ট্রালাইজেশনটা পলিসিটা আরো আগে অ্যাডপ্ট করা হয়েছে, কিন্তু আমরা যেটা একদম স্টেবল করা হয়েছে 1992 বাই দ্য
73rd and 74 constitutional amendment provided three-tier পঞ্চায়েতি রাজ সিস্টেম, যেখানে 1992 সালের 73 এবং 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে। তো হোয়াট ওয়ার দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্টস? এই আইনে কি কি বলা হয়েছিল? অনেক কথাই বলা হয়েছে, আমরা মেইন প্রভিশন সম্পর্কে একটু আমরা ডিসকাস করব। সেখানে বলা হয়েছে সিটস আর রিজার্ভ ফর লোকাল বডিজ অ্যান্ড এক্সিকিউটিভ হেডস ফ্রম SC, ST, মাইনরিটিজ অ্যান্ড ওমেন। যেখানে সমাজের যে বিভিন্ন শ্রেণীর জাতিগোষ্ঠীর লোক রয়েছে, সংখ্যালঘুরা রয়েছে, তাদের জন্য সিট রিজার্ভেশন করা, নারীদের জন্য সিট রিজার্ভেশন করা। এটাকে আরো স্পেসিফিক করা হয়েছে ওমেনদের ক্ষেত্রে। মিনিমাম অ্যাটলিস্ট 33% সিট শুড বি রিজার্ভ ফর ওমেন ইন লোকাল সেলফ গভর্নমেন্ট। আমাদের মিউনিসিপাল কর্পোরেশন এবং গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েতি রাজ, থ্রি-টায়ার পঞ্চায়েতি রাজের ক্ষেত্রে সেখানে ডিস্ট্রিক্ট, ব্লক এবং গাঁও পঞ্চায়েত লেভেলে 33% সিট, মিনিমাম 33% সিট রিজার্ভ থাকবে। আমরা দেখেছি ভারতবর্ষের 6টা রাজ্য রয়েছে যেখানে অ্যাবাউট 50% সিট রিজার্ভ ফর ওমেন। এছাড়া যে প্রভিশনগুলি রয়েছে সেটা হচ্ছে অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন ক্রিয়েটেড ইন ইচ স্টেট টু কন্ডাক্ট দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট ইলেকশন অফ দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট। স্থানীয় সরকারগুলির নির্বাচনের জন্য, রেগুলার ইলেকশনের জন্য after certain interval of election is necessary in a democratic process. That was why to success the democratic process, State Election Commission was created in each and every state of India. The commission, autonomous commission, though it was controlled by the state government, that was one of the demerits. So এই ইলেকশন কমিশন স্থানীয় সরকারের ইলেকশনটাকে কন্ডাক্ট করবে। এছাড়া আর যেটা রয়েছে, স্টেট গভর্নমেন্ট রিকোয়ার্ড টু শেয়ার সাম পাওয়ার অ্যান্ড রেভিনিউ উইথ লোকাল লেভেল। তো স্টেট গভর্নমেন্টের ইনভলভনেস এখানে থাকবে। যদিও আমাদের লোকাল সেলফ গভর্নমেন্ট অটোনোমাস, কিন্তু এটাকে ফাইন্যান্স কিন্তু আমাদের স্টেট বাজেট থেকে করা হয়। ডাইরেক্ট ট্রান্সফার ফান্ডিং হচ্ছে আজকাল কিছু কিছু ক্ষেত্রে। যে সকল বিষয়গুলির ক্ষেত্রে ডাইরেক্ট ট্রান্সফার ফান্ডিং হচ্ছে, সেখানে আমরা লোকাল সেলফ গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসের মধ্যে সেটা আমরা দেখাবো। কিন্তু যেখানে আমাদের স্টেট গভর্নমেন্ট থাকছে, স্টেট গভর্নমেন্ট সেখানে তাকে মানে ফান্ডিং করতে হচ্ছে, তাকে বিভিন্নভাবে প্রশাসনিকভাবে হেল্প করতে হচ্ছে। এটা অনেকটা আন্ডার দ্য কন্ট্রোল, আন্ডার দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট। এই হচ্ছে প্রভিশনস 1992 যে অ্যাক্ট। বিশেষত এই অ্যাক্টের মেইন প্রভিশন হচ্ছে রিজার্ভেশন অফ সিটস ফর SC, ST, মাইনরিটিজ অ্যান্ড ওমেন। এছাড়া রয়েছে independent election commission to create an independent election commission at the state level and help of the state government. এই প্রভিশনস গুলি মূলত করা হয়েছে 1992 যে অ্যামেন্ডমেন্ট হয়েছে 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে। তো এই যে থ্রি-টায়ার পঞ্চায়েতি সিস্টেম, এই থ্রি-টায়ার পঞ্চায়েতি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, হোয়াই উই নিড ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, হুইচ অ্যাক্ট প্রোভাইডেড দ্য পাওয়ার, এই বিষয়টা আমরা ডিসকাস করলাম। এখন থ্রি-টায়ার যে পঞ্চায়েতি সিস্টেম সেটা কি? অ্যাট দ্য টপ সেখানে রয়েছে জেলা পরিষদ। জেলা পরিষদ একটা নির্দিষ্ট একটা সার্টেন একটা ডিস্ট্রিক্টের অধীনে যে এরিয়া আছে, সেই এরিয়াতে যে ইলেকশন হবে সেখানে ইলেক্টেড মেম্বার্স ফরম দ্য জেলা পরিষদ। তো সেটা স্টেট টু স্টেট, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট সেটা ডিফার করছে। ইলেক্টেড মেম্বারদের দ্বারা জেলা পরিষদ গঠিত হবে। সেই ইলেক্টেড মেম্বাররা আবার একজন সভাধিপতিকে, যিনি এক্সিকিউটিভ হেড নন, অ্যাকচুয়ালি পলিটিক্যাল চিফ এক্সিকিউটিভ আমরা বলবো, একজন সভাধিপতি থাকেন। আর এমনিতে যিনি এক্সিকিউটিভ অফিসার থাকেন, জেলার ক্ষেত্রে ডিএম বাই ভার্চু অফ পোস্ট, তিনি হচ্ছেন এক্সিকিউটিভ অফিসার। তো জেলার অনেকটা কাজ রয়েছে, নাইন স্ট্যান্ডিং সাব কমিটি রয়েছে, এডুকেশন, ইরিগেশন, হেলথ থেকে শুরু করে, ফাইন্যান্স থেকে শুরু করে, কনস্ট্রাকশন, তারপরে ওমেন এম্পাওয়ারমেন্ট, তারপরে চাইল্ডের ক্ষেত্রে, এরকম 9টা স্ট্যান্ডিং সাব কমিটি রয়েছে। প্রত্যেকটা সাব কমিটিতে
আলাদা আলাদা চেয়ারপারসন থাকেন, এরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডেভেলপমেন্ট এরা এনশিওর করেন। সেকেন্ড টায়ারে যেটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। তো পঞ্চায়েত সমিতি এফইউ গ্রাম পঞ্চায়েত অ্যাকচুয়ালি ফরেম টুগেদার পঞ্চায়েত সমিতি ব্লক অর মন্ডল, কোন স্টেটে সেটাকে মন্ডল বলছে, কোথাও ব্লক বলা হচ্ছে, কোথাও পঞ্চায়েত সমিতি বলা হচ্ছে। এখানেও পলিটিক্যাল হেড হচ্ছেন চেয়ারপারসন, ইলেক্টেড চেয়ারপারসন। অল দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য গ্রাম পঞ্চায়েত ইলেক্টেড দ্য মেম্বার্স অফ দ্য পঞ্চায়েত সমিতি। গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা ভোটের মাধ্যমে পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচন করেন। আবার পঞ্চায়েত সমিতির সদস্যরা নির্বাচন করেন চেয়ারপারসন। এইভাবে চেয়ারপারসন নির্বাচিত হন। এখানেও এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন বিডিও। একদম লোয়েস্ট লেভেলে রয়েছে 3 টায়ার পঞ্চায়েত সিস্টেমে গ্রাম পঞ্চায়েত। তো গ্রাম পঞ্চায়েত হচ্ছে একটা কাউন্সিল অব এ ভিলেজ কনসিস্টিং অফ সাম ওয়ার্ডস। বিভিন্ন ওয়ার্ডস থেকে ইলেক্টেড মেম্বাররা ইউনাইটেডলি এরা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত গঠন করবেন। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ সিস্টেম ফলো করা হয়। প্রাপ্তবয়স্ক ভোটাধিকার যাদের রয়েছে, নাগরিকরা রয়েছে, তাদের ভোটের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা নির্বাচিত হন। সেই সদস্যরা আবার একজন গ্রাম প্রধানকে মনোনীত বা নির্বাচিত করেন। তো তিনি হচ্ছেন গ্রামের পলিটিক্যাল এক্সিকিউটিভ হেড, যিনি গ্রামের প্রধান আমরা বলি, হ্যাঁ, সরপঞ্চ বলা হয় কোথাও কোথাও। তো এইভাবে পঞ্চায়েত গঠিত হচ্ছে। আবার ছোট ছোট শহরগুলিতে, ছোট ছোট যেটা শহর টাউন থাকে, সেখানে মিউনিসিপ্যালিটিস থাকছে, নগর পঞ্চায়েত থাকছে, লোকাল সেলফ গভর্নমেন্ট। আবার বিগ সিটিতে থাকছে মিউনিসিপাল কর্পোরেশন। বড় বড় শহরে কর্পোরেশন, ছোট ছোট শহরে হচ্ছে নগর পঞ্চায়েত সিস্টেম বা মিউনিসিপ্যালিটিস সিস্টেম। তো এরাও ইলেক্টেড মেম্বার, এরাও বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে টোটাল এরিয়াটাকে কিছু ওয়ার্ডে ডিভাইড করা হয়, সেখান থেকে প্রতিনিধিরা ইলেক্টেড হয়ে আসেন। এভাবে আমাদের 3 টায়ার পঞ্চায়েতি সিস্টেম বর্তমানে ভারতবর্ষে কাজ করছে। এট দ্য টপ রয়েছে আমাদের জেলা পরিষদ, তারপরে সেকেন্ড স্টেজে আমাদের রয়ে গেছে পঞ্চায়েত সমিতি, একদম লোয়েস্ট লেভেলে রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েত। এটা আমাদের টোটাল প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এই 3 টায়ার পঞ্চায়েতি সিস্টেম came into existence in India by the amendment of 73 and 74 amendment of our Indian Constitution in 1992. Functions, এখন এই যে 3 টায়ার পঞ্চায়েতি সিস্টেম আছে, সেখানে আমাদের ফাংশনের কথা আমরা দেখতে হবে। গ্রাম পঞ্চায়েত একদম লোকাল লেভেলে আছে। ভারতবর্ষের অধিকাংশ মানুষ, 70% মানুষ গ্রামে বাস করে। গ্রাম যদি ডেভেলপমেন্ট হয় তাহলে দেশ ডেভেলপমেন্ট হবে। এই বিশ্বাস থেকে এখন গ্রামগুলিকে এম্পাওয়ার্ড করা হচ্ছে, ভিলেজ পঞ্চায়েতগুলিকে যথেষ্ট শক্তিশালী করা হচ্ছে, তাদেরকে ডাইরেক্ট ফান্ডিং এর ব্যবস্থা করা হচ্ছে ইস্যু বেসিস। তো সেখানে তাদের ফাংশনগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কম্পালসারি ফাংশনস, সেটা আমাদের ইলেকট্রিফিকেশন, স্যানিটেশন, সাপ্লাই অফ দ্য ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে এডুকেশন, অ্যাওয়ারনেস বা লুক আফটার করা, হেলথ কেয়ার, এগুলি হচ্ছে তাদের কম্পালসারি ফাংশন। এন্ড কালেকশন অফ দ্য ট্যাক্সেশন এগেইনস্ট সার্ভিস, এরা যে সার্ভিস বা কাজ করছে তার এগেইনস্টে যে ট্যাক্স কালেকশন করছে, এটা তাদের কম্পালসারি ফাংশন। ডিসক্রিশনারি ফাংশন হচ্ছে বিউটিফিকেশন, সোশ্যাল ফরেস্টারি, তারপরে ক্রিয়েশন আনএমপ্লয়মেন্ট, সলভ অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বিভিন্নভাবে বিভিন্ন প্রভিশন করা হচ্ছে, যে আজকে বিভিন্ন স্কিম রয়েছে বেকারদের জন্য বা যারা আনএমপ্লয়েড রয়েছে তাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট করার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। সেই দারিদ্রতা দূর করার জন্য বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন স্কিমের মাধ্যমে। এটা হচ্ছে ডিসক্রিশনারি ফাংশনের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে বিউটিফিকেশন করা, মানে প্ল্যান্টেশন অফ ট্রিজ, এগুলি রয়েছে। ডেলিগেটেড ফাংশন, যেটা সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট কি করে ডেলিগেট সাম ফাংশনস টু দ্য পঞ্চায়েত, সেম ফাংশন অ্যাকচুয়ালি ক্যারি আউট বাই দ্য পঞ্চায়েত। তো যে সকল দায় দায়িত্ব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার থেকে পঞ্চায়েতের উপর সরাসরি দেওয়া হয়, সেগুলিকে পঞ্চায়েত তার পঞ্চায়েতের গ্রামের
সবার মাধ্যমে সিদ্ধান্ত ক্রমে সেই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলিকে তারা কার্যকরী করা হয় অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন। জাস্ট যেটা আমাদের ইন্দিরা আবাস প্রকল্প, বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্পে বাড়িঘর দেওয়া হচ্ছে, স্যানিটেশনের জন্য, ল্যাট্রিন বাথরুমের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ফান্ডিং করা হচ্ছে, এগুলি হচ্ছে একটা ফাংশন, ডেলিগেটেড ফাংশন। 3 ধরনের ফাংশন: কম্পালসারি ফাংশন, ডিসক্রিশনারি ফাংশন, ডেলিগেটেড ফাংশন। এই 3টা ফাংশন কিন্তু প্রত্যেকটা স্তরে আছে। এটা একদম জেলা পরিষদও আছে, সেগুলির মধ্যে আবার ডিভাইড আছে কোন ফাংশনের মধ্যে কোন কমিটিগুলি পড়বে, কোন কমিটি কোন কোন ফাংশনগুলি করবে। পঞ্চায়েত সমিতিতে রয়েছে, পঞ্চায়েত লেভেলে রয়েছে, মিউনিসিপ্যালিটিরও প্রায় সেম ফাংশন। তো আমরা এখন এটা ডিসকাস করলাম 3 টায়ার পঞ্চায়েতের সিস্টেম, কেন পঞ্চায়েত ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার প্রয়োজন, কোন আইনের মাধ্যমে এই ডিসেন্ট্রালাইজেশন হয়েছে, সেই আইনে বেসিক্যালি মেইন প্রভিশনগুলি কি ছিল। অ্যাজ এ হোল ডিসেন্ট্রালাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ দ্য ফেডারালিজম। এখন আমরা একটু কোশ্চেন সম্পর্কে ডিসকাস করি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন: ফিচার্স অফ দ্য ফেডারালিজম। রাইট দ্য ফিচার্স অফ দ্য ফেডারালিজম অর রাইট দ্য ফিচার্স অফ ইন্ডিয়ান ফেডারালিজম, ভারতীয় ফেডারালিজমের। और এছাড়া আরেকটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন: ইন্ডিয়া ইজ ফেডারাল ইন স্ট্রাকচার বাট ইউনিটারি ইন স্পিরিট। ভারত আকৃতিতে যুক্তরাষ্ট্রীয় কিন্তু প্রকৃতিতে এককেন্দ্রিক। এটা দ্যাট ইজ দ্য ইউনিটারি ফিচার্স অফ ইন্ডিয়ান ফেডারালিজম। এছাড়া রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন কামিং টুগেদার অ্যান্ড হোল্ডিং টুগেদার ফেডারালিজম। এছাড়া রয়েছে সেন্ট্রাল অ্যান্ড স্টেট লিস্ট, ডিস্টিংগুইশ বিটুইন। এছাড়া রয়েছে ফেডারাল অ্যান্ড ইউনিটারি গভর্নমেন্ট, ডিস্টিংগুইশ বিটুইন ফেডারাল অ্যান্ড ইউনিটারি গভর্নমেন্ট। এছাড়া এখন যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, হোয়াট ইজ ডিসেন্ট্রালাইজেশন, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অর নিড ফর ডিসেন্ট্রালাইজেশন, রাইট দ্য প্রভিশনস দ্যাট হ্যাভ বিন মেড টুয়ার্ডস ডিসেন্ট্রালাইজেশন ইন ইন্ডিয়া 1992 যে অ্যাক্টের কথা আমরা বললাম সেটা। অ্যাসেস দ্য নিড ফর লোকাল গভর্নমেন্ট, ফাংশন অফ দ্য রুরাল গভর্নমেন্ট, হোয়াই লিঙ্গুইস্টিক স্টেট ক্রিয়েটেড ইন ইন্ডিয়া, হোয়াট আর দেয়ার অ্যাডভান্টেজেস। আমরা এখানে 7টা কোশ্চেন ডিসকাস করেছি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই 7টা কোশ্চেন। তো অনেকেই হচ্ছে, কিন্তু এই 7টা কোশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ধন্যবাদ সকলকে। এই চ্যাপ্টার আমরা আজকে এখানে শেষ করলাম। আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সকলে ভালো থাকুন।